গণতন্ত্র আর নির্বাচন যখন একে অন্যের পরিপূরক, ঠিক তখন এর কোনো একটিকে ধ্বংস করে দিলে বাকিটাও ধ্বংস হতে বাধ্য। আগামী নির্বাচনে ভোটাধিকার কতটা ফিরে আসবে সেটা কেবল রাজনৈতিক দলের স্বচ্ছতার জবাবদিহিতার মাধ্যমেই পুনরুদ্ধার সম্ভব। আজ নির্বাচনের নানা বিষয় নিয়ে কথা বলবো ভোটের ট্রেনের 108তম পর্বে। সঙ্গে আছি আমি নাজমুস সাকিব। আমরা আলোচনায় যাব, তবে তার আগে চলুন দেখে নিই আজ ভোট নিয়ে কি আলোচনা রয়েছে। শুরুতে দেখে আসবো অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, তারা তাদের মতো কাজ করছে। এবং নির্বাচন সংস্কার কমিশনের প্রধান তিনি বলেছেন, বদিউল আলম মজুমদার, সংস্কারের আগে ইসির বিভিন্ন উদ্যোগ সাংঘর্ষিক। এছাড়াও বিএনপির অন্যতম নেতা মির্জা আব্বাস তিনি জানিয়েছেন যে দ্রুত সংস্কার কাজ শেষ করলে জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন সম্ভব। এছাড়াও জয়নুল আবদিন ফারুক, আরেকজন নেতা বিএনপির, তিনি বলেছেন নির্বাচন বিলম্ব করতে এনসিপি গোলমাল করছে। আজকে আমরা এসব বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে একজন অতিথিও যুক্ত হবেন। আমাদের সঙ্গে যুক্ত আছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। স্বাগত জানাই মঞ্জু ভাই আপনাকে ভোটের ট্রেনে আপনি যুক্ত হওয়ার জন্য। আমরা শুরুতে জানতে চাই আপনার দল সম্পর্কে। আমরা যে ইদানিংকালে যেই দলগুলো আসছে কিংবা আগে যে দলগুলো এসেছে সেই সবগুলো বিষয়, অর্থাৎ যে বিএনপি কিংবা আওয়ামী লীগের মধ্যে যতটা আসলে জনপ্রিয়তা কিংবা ভোট রয়েছে, সেই ক্ষেত্রে আমরা 40-এর অধিক কিন্তু যেই দলগুলো রয়েছে রাজনীতির ক্ষেত্রে, সেগুলো আসলে তেমন জনপ্রিয় হচ্ছে না। আপনাদের তো 5 বছর অতিবাহিত হলো, কতটুকু আপনারা জনপ্রিয় হলেন? 5 বছর যেটা আমরা আসলে পার করেছি, তার মধ্যে একটা বড় সময় ছিল, একটা ছিল প্যান্ডামিক টাইম, প্রায় 1 থেকে 1.5 বছর। তার মধ্যে এরপরে ছিল ফ্যাসিস্ট রিজিম, যেখানে আমরা আমাদের দলকে অতভাবে বিস্তৃত করতে পারিনি। আসলে বাংলাদেশে একটা ট্র্যাজেডি হচ্ছে যে সবাই মনে করে যে বিএনপি, আওয়ামী লীগ, অনেককে আপনি বলতে শুনবেন যে এগুলো একই ধাঁচের দল। আর এর বাইরে কিছু দল আছে যেগুলো কিছুটা মোরাল প্র্যাকটিসের উপর দিয়ে দল তৈরি করে, যেটাকে আমরা বলি ক্যাডার ভিত্তিক বা আদর্শ নির্ভর দল। তো বাংলাদেশে এখন পর্যন্ত বিএনপি, আওয়ামী লীগের একটা বিকল্প জনপ্রিয় দল দাঁড়াতে পারে নাই। দাঁড়াতে না পারার কারণ হচ্ছে যে এখানে বিকল্পভাবে যে রাজনৈতিক উত্থানগুলো হয়েছে, তারা নতুন কোনো আবেদন নিয়ে হাজির হতে পারে না। তাদেরকেও দেখা যাচ্ছে যে কোনো না কোনোভাবে তারা পুরনো আবেদন নিয়েই হাজির হয়, এবং যখনই পুরানো আবেদন নিয়ে হাজির হয় তখন আগের জেকে থাকা যে পুরানো দলগুলো আছে তাদের সাথে তারা আর কম্পিটিশনে টিকতে পারে না। তো সেই জন্য আমরা যখন নতুন দলটা করছি তখন আমরা বলেছি যে এটা একটা নতুন রাজনৈতিক অভিপ্রায় আমাদের। তো এই অভিপ্রায়কে আমরা কিভাবে জনপ্রিয় করব, কারণ আমাদের দেশে জনপ্রিয়তাটা হয় অর্থের ভিত্তিতে, জনপ্রিয়তাটা হয় প্রভাবের ভিত্তিতে, আবার জনপ্রিয়তাটা হয় ক্ষমতার ভিত্তিতে। তো একটা নতুন দলের তো ক্ষমতাও নাই, আর্থিক অবস্থাও নাই, তাহলে সে কিভাবে মানুষের কাছে পৌঁছাবে? এবং নতুন দলে কেউ যোগদান করতে চায় না, কোনো জনপ্রিয় লোকেরা এসে জয়েন করতে চায় না। সবাই চায় যে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হোক, সবাই চায়। কিন্তু মঞ্জু ভাই, একটা বিষয় মঞ্জু ভাই জানতে চাই, যে বলা হয় যে জামায়াতের বি টিম আসলে এবি পার্টি, এটা আসলে কতটুকু সত্যতা রয়েছে? যেহেতু আপনি ইসলামী ছাত্র শিবিরের সভাপতিও ছিলেন, সেক্ষেত্রে কি আপনারা কি বি টিম, এবং আগামী দিনে কি জামায়াতের সঙ্গে ঐক্যের কোনো বা জোটের কোনো সম্ভাবনা আছে? না, এটা জোটের কোনো সম্ভাবনা নেই, কারণ আমরা বারবার বলেছি যে আমরা বাংলাদেশে ধর্মীয় রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে যখনই কোনো জোট হয়েছে তাদের নির্বাচনী ফলাফল কিন্তু খুব বেশি ভালো হয় নাই, বরং মূলধারার দলগুলোর সাথে ধর্মীয় দলগুলো যখন জোট করেছে তখন তারা কিছুটা ভালো ফলাফল করেছে। তো সেই জন্য এই ভোটের হিসাব নিকাশের দৃষ্টিকোণ থেকে স্ট্র্যাটেজিক কারণে আমরা মনে করি যে ধর্মীয় দলের নেতৃত্বে কোনো জোট হলে সেই জোটে আমরা যাব না। এটা আমাদের একটা স্ট্র্যাটেজি বা পলিসি আমরা আগেই বলেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সম্পর্কে এই ধরনের প্রচারণা, আমাদের সম্পর্কে এই ধরনের ধারণাগুলো আমরা বারবার বলেছি যে এটা একটা ভিত্তিহীন ধারণা। এবং আমি যেহেতু ব্যক্তিগতভাবে জামাতের সাথে সম্পৃক্ত ছিলাম, অনেকে এটাকে রিলেট করে এই কথাটা বলার চেষ্টা করে, কিন্তু আপনি দেখবেন আমাদের দলের পলিসি, আমাদের দলের কর্মতৎপরতা, কার্যক্রম এবং আমাদের যে ভিশন অ্যান্ড মিশন, প্রত্যেকটাই হচ্ছে জামাতের সাথে সম্পূর্ণ আলাদা। এবং আমরা এই দলটাকে তৈরি করেছি, আমরা প্রথমেই বলেছি এটা কোনো ধর্ম বা মতবাদ ভিত্তিক যে বিভেদ আছে, এই বিভেদ ভিত্তিক কোনো দল না। আমরা বরং অধিকারের ভিত্তিতে এবং প্রবলেম সলিউশন করার প্রপোজিশন নিয়ে আমরা এই দলটা করেছি। এবং আমাদের এই কনসেপ্টটা
আজকে পপুলার হচ্ছে, আজকে আপনি দেখবেন নতুন যতগুলো দল হচ্ছে প্রত্যেকেই কিন্তু এই অধিকার ভিত্তিক এবং সমস্যা সমাধানমূলক রাজনীতির কথাই বলছে। তা আমরা কিভাবে বিকল্প আকারে হাজির হব সেটাই আমি বলছিলাম, যে এই গোষ্ঠীতান্ত্রিক বা পরিবারতান্ত্রিক বা ক্ষমতাতান্ত্রিক রাজনীতির বাইরে এসে আমরা যখন মানুষকে সেবা এবং সমস্যা সমাধানমূলক রাজনীতির একটা বিকল্প ধারণা মানুষের সামনে হাজির করতে পারবো, তখন দেখা যাবে আমাদের দলটা আস্তে আস্তে পপুলার হবে। আমরা মাত্র 4টা বছর পার করেছি, এর মধ্যে আমাদের উপর অনেক বাধা বিপত্তি ছিল। আমরা মাত্র আমাদের উপরে যে ধরনের ধারণা বা অপবাদ অপপ্রচার ছিল এগুলো আস্তে আস্তে আমরা মোকাবেলা করে এখন সবাই আমাদেরকে স্বীকৃতি দিচ্ছে না এবি পার্টি একটা মানে অর্গানিক দল, এবং এই অপপ্রচার অপবাদের জায়গায় দাঁড়িয়ে এবি পার্টি আস্তে আস্তে মানুষের এরেনায় পৌঁছার চেষ্টা করেছে। অর্থাৎ ভিন্ন আদর্শে আপনারা আসলে এবি পার্টিকে পরিচয় করার জন্য চেষ্টা করছেন। একটু জানতে চাই যে এই যে অভ্যুত্থান পরবর্তী সময়, সেটা আমরা দেখেছি যে আপনারা যারা বিরোধী পক্ষে রয়েছিলেন তারা আসলে আন্দোলন করেছেন, সেই সময়ের যে আপনাদের মধ্যে ঐক্য, সেটা আসলে এখন কি ফাটল দেখা যাচ্ছে, কি মনে হয়? হ্যাঁ, এটা তো একটা বড় বড় দুর্ভাগ্যের বিষয়। আমি কিন্তু প্রায় মিটিংগুলোতে এটা বলি, যখন নেতারা সবাই থাকেন তাদের সেখানে বলি। আমি বললাম যে দেখেন, আপনারা অনেকে বলছেন ছাত্রদেরকে যে তোমরা কারা। তো ছাত্ররা যখন আপনার ঢাকা শাটডাউনের কথা বলেছে, তখন তারা কমপ্লিট শাটডাউন বা ঢাকা ব্লকেট কর্মসূচি দিয়েছে, তখন তো আমরা ছাত্রদেরকে জিজ্ঞেস করি নাই যে তোমরা কারা। ঠিক তেমনিভাবে ছাত্ররা যখন আহ্বান করেছে রাস্তায় আসার জন্য, তখন যখন সব রাজনৈতিক দল আমরা সবাই মিলে সমর্থন দিয়েছি, তখন তো ছাত্ররা বলে নাই যে রাজনৈতিক দলের সমর্থন আমাদের দরকার নাই। বরং আমরা দেখেছি মানে রাজনৈতিক দলগুলো থেকে নানা ধরনের সহযোগিতা, নানা ধরনের সাহায্য তারা তখন চেয়েছেন। ফলে সবাই মিলে একটা গণ অভ্যুত্থানের পরিবেশ এবং গণ অভ্যুত্থান সফলতার দিকে পৌঁছে গিয়েছে। সেই জন্য এখন আমরা কেন এগুলো নিয়ে কথা বলছি, দেখেন বিএনপি কিন্তু প্রথম দিকে বলেছিল যে ছাত্রদের আন্দোলনের সাথে আমাদের সমর্থন নাই, কিন্তু এটা পাবলিকলি বলার পরও ভেতরে ভেতরে আমরা দেখেছি বিএনপি তার সর্বশক্তি নিয়োগ করেছে। কেন? এটা একটা স্ট্র্যাটেজি ছিল, কারণ বিএনপি জানে যে শেখ হাসিনা বারবার শুধু বিএনপি জামাতকে ব্লেম করছিল যে আন্দোলনের পিছনে বিএনপি জামাতের হাত আছে। বিএনপি যাতে ছাত্রদের আন্দোলনটা বিপদগ্রস্ত না হয় বা প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য বলার চেষ্টা করেছে যে আমরা এটার সাথে নাই, কিন্তু তার সর্বাত্মক সহযোগিতা তারা করেছে। ঠিক তেমনিভাবে জামাত সহ অন্যান্য দলকেও আমরা দেখেছি, তারা কিন্তু দলীয়ভাবে তখন পরিচয় গোপন করে হলেও তারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকে। সেক্ষেত্রে এখন কি ক্রেডিট খেলা চলছে দলগুলোর মধ্যে? হ্যাঁ, আমি এটাই বলছি যে দলগুলো হয়তো মনে করেছে যে ফেসিবাদ চলে গেছে, আমরা বিজয় হয়ে গেছি, এখন আমাদের ক্রেডিট নেওয়ার জায়গা। এই জায়গাটাতে একটা ভুল, যারা এই ভুলটা করছেন, যে আমি মনে করি ফ্যাসিবাদী ব্যবস্থা পরিপূর্ণভাবে বিলোপ হয় নাই। ফ্যাসিবাদী ব্যবস্থার যে ওয়েভটা আছে, সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ কিন্তু এখনো রয়ে গেছে। তার আগেই মানে নিজেদের ক্রেডিট নিয়ে যে মানে একটা টানাটানি এবং ক্রেডিট খেলাটা চলছে আপনার দৃষ্টিতে। আমরা একটু এর পরের প্রশ্নটা যেতে চাই যে আইনসভা নির্বাচন নিয়ে, আইনসভা এবং গণপরিষদ নির্বাচন দুটো একসঙ্গে হওয়ার ব্যাপারে বলা হচ্ছে, এইটার সঙ্গে আপনি আসলে কতটা একমত, সেই বিষয়ে আপনার সঙ্গে আসবো। ভোটে টেনে নিব, ছোট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। ভোটে ট্রেনে আবারও স্বাগত। আমাদের সঙ্গে যুক্ত আছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। মঞ্জু ভাই, আমরা বিরতির আগে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যে বলা হচ্ছে আইনসভা নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন দুইটা একসঙ্গে হওয়া সম্ভব, আপনার কি মনে হয়? দেখেন, এখানে প্রশ্নটা হচ্ছে যে আমাদের আইনসভা বা গণপরিষদের কথাটা কেন আসছে। এজন্য আসছে যে আমাদের একটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট দরকার, বা কেউ কেউ বলছেন এটা পুনর্লিখন দরকার, বা কেউ কেউ মনে করছেন যে সংবিধান পুরোটাই বদলে একটা নতুন সংবিধান আমাদের জন্য দরকার। কারণ আমাদের যে পরিবর্তনটা হয়েছে, আমাদের যে গণ অভ্যুত্থানটা হয়েছে, সেটা কোনো সাংবিধানিক পদ্ধতিতে, নিয়মতান্ত্রিক পদ্ধতিতে হয় নাই। কারণ নিয়মতান্ত্রিক পদ্ধতিতে তো ক্ষমতা হস্তান্তরের বা ক্ষমতা পরিবর্তনের যে পদ্ধতিটা ছিল, সেটা কিন্তু শেখ হাসিনা আমাদের জন্য রাখেন নাই পথটা। উনি নির্বাচন ব্যবস্থাতে এমনভাবে ধ্বংস করেছেন এবং গণমানুষের গণতান্ত্রিক মতামত দেওয়ার যে পদ্ধতি, সেটাকে উনি ভুলণ্ঠিত করেছেন। ফলে একটা সাংবিধানিক নিয়ম পদ্ধতির বাইরে গিয়ে একটা গণ অভ্যুত্থান, গণজোয়ারের মাধ্যমে তাকে পালিয়ে যেতে হয়েছে এবং একটা ইন্টারিম গভর্নমেন্ট সেটা টেক ওভার করেছে। এবং সেটা কিন্তু এক ধরনের যে প্রসেসে এটা নেওয়া হয়েছে, এখানে কিন্তু আধা সাংবিধানিক নিয়মের বাইরে গিয়ে করতে হয়েছে। এবং এটাকে
এক ধরনের পার্লামেন্টের বাইরে গিয়ে, যেহেতু পার্লামেন্ট নাই, আমাদের যে জাস্টিস আছেন, চিফ জাস্টিসের মতামত নিয়ে একটা এটাকে আমরা যেটা বলতে পারি যে মানে বাধ্য হয়ে, বা এটা একটা টার্ম আছে কনস্টিটিউশনে, যেটা হচ্ছে বাধ্য হয়ে যে কোনো বিধান করা যায়, এই ধরনের এই পদটা নেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে যে এইটাকে রেটিফিকেশন কিভাবে হবে। তো সেজন্য বলা হচ্ছে যে গণতান্ত্রিক পদ্ধতির যে কয়েকটা পথ আছে, একটা হচ্ছে এই সংবিধান সংশোধনের, নতুন সংবিধান প্রণয়ন বা সংবিধান সংশোধনের জন্য একটা হতে পারে অধ্যাদেশ দেয়া, একটা হতে পারে গণভোট নেয়া, একটা হতে পারে গণপরিষদ বা সংবিধান সভার নির্বাচন, আর একটা হতে পারে ফাইনালি আমরা পার্লামেন্ট নির্বাচন করে ভূতাপেক্ষ এটার মানে অনুমোদন নেয়া। তো যেহেতু আমাদের এখানে একটা মত এসেছে যে না, আমরা সংসদ নির্বাচনের আগেই আমাদের সাংবিধানিক একটা সংস্কার দরকার, তো এখানে আমাদের কাছে যে মতামতগুলো চাওয়া হয়েছে সেখানে একটা পথ রাখা হয়েছে যে অধ্যাদেশের মাধ্যমে একটা বিষয়, অর্থাৎ এই যে গণপরিষদ এবং আইনসভা নির্বাচন, সেই বিষয়টাকে আপনারা একসঙ্গে চান কিনা, মানে এবি পার্টির মতামতটা কি? আমাদের মতামত হচ্ছে এটা একসাথে করলে আমার কাছে আইনগতভাবে বা চিন্তাগতভাবে কোনো সমস্যা মনে হচ্ছে না। কারণ গণপরিষদটা এই জন্যই দরকার যে আমাদের সবার একটা ঐকমতের ভিত্তিতে, কারণ পরবর্তীতে পার্লামেন্ট যেটা আসবে, সেই পার্লামেন্টে যে আমরা যেই সাংবিধানিক সংস্কারের কথা বলছি সেটাতে সকলের পার্টিসিপেশন বা সকলের মতামতের প্রতিফলন নাও ঘটতে পারে। সেই জন্য একটা গণপরিষদ করা দরকার যেখানে সকলের অংশগ্রহণ থাকবে, সকলে মিলে আমরা সাংবিধানিক একটা সংস্কারের পরিবর্তনের জায়গাটা একমত হব। তাহলে আপনারা নির্বাচনটা কবে চান আসলে, এবং সেটা কি দ্রুত সময়ের মধ্যে কিনা, এবং যেহেতু সংস্কারের কথাগুলো আসলো, সেই সংস্কারগুলো কি আসলে দ্রুত সময়ের মধ্যে যদি নির্বাচন হয়, সেই সংস্কারগুলো কি আসলে প্রপারলি করা সম্ভব কিনা, কি মনে হয়? দেখেন, আমরাই মনে হয় সবার আগে, আমাদের কাছে সবাই যখন ডেট চেয়েছে যে কতদিনের মধ্যে সংস্কার এবং নির্বাচন সম্ভব, এবি পার্টির পক্ষ থেকে প্রথমেই আমরা একটা টাইম ফ্রেম দিয়েছিলাম। আমরা হিসাব করে বলেছিলাম যে 1.5 থেকে 2 বছরের মধ্যেই এটার সংস্কারগুলো করে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে সকলের অংশগ্রহণে একটা সংসদ নির্বাচন দেওয়া সম্ভব। কিভাবে সম্ভব দেখেন, আমরা অতীতে দেখেছি যে কেয়ারটেকার গভর্নমেন্ট যখন টেক ওভার করে তার মেয়াদকাল থাকে 3 মাস, এবং 3 মাসের মধ্যে সে কিন্তু একটা নির্বাচন করেছে। অতীতে যে কয়েকটা কেয়ারটেকার সরকার ছিল তারা কিন্তু 3 মাসের মধ্যে মোটামুটি গ্রহণযোগ্য একটা ভালো নির্বাচন করেছে। তাহলে আমার এখন 3 মাসে আমি নির্বাচন করতে পারছি না কেন? কারণ আমার আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটেলমেন্ট হয় নাই, আমার এখানে ব্যাপক ধরনের সাংবিধানিক সংস্কারের বা নিয়মতান্ত্রিক সংস্কারের ব্যাপার আছে। তো সেজন্য আমরা বলেছি যে এই সংস্কার বা এই স্টেবিলিটি আনতে কত সময় লাগতে পারে। সেখানে আমরা বলেছি এটার জন্য হয়তো 1 বছর থেকে 1.5 বছর সময় লাগতে পারে। তো 1 বছরের মধ্যে বা 1.5 বছরের মধ্যে যদি আমি এই সংস্কার এবং দেশটাকে একটা স্থিতিশীল অবস্থা আনতে পারি, দেন আমার কাছে কিন্তু আর মাত্র লাগছে 3 মাস। তো সেই হিসাবে আমি যদি 1 বছর ধরি আর 3 মাস ধরি, তাহলে কত হচ্ছে? 15 মাস হচ্ছে। অর্থাৎ 1 থেকে 1.5 বছরের মধ্যে নির্বাচন সম্ভব। আমরা আরেকটা বিষয় একটু জানতে চাই যে যেমন বিএনপির আজকে বেশ কয়েকজন নেতাই বলেছেন যে নির্বাচন পেছানোর জন্য অনেক পক্ষ আসলে চেষ্টা করছে। আপনার কি মনে হয় যে অনেকেই আসলে চেষ্টা করছে নির্বাচন পেছানোর জন্য? দেখেন, একটা হচ্ছে নীতিগত জায়গা আর একটা হচ্ছে কৌশলগত জায়গা। যা বিএনপির নেতারা যেটা অভিযোগ করছেন, ওনাদের অভিযোগের কোনো একটা বেসিস থাকতেও পারে, কারণ ওনারা একটা ব্লেম করছেন যে বর্তমান যে নতুন রাজনৈতিক দলটা হয়েছে এটা সরকারের ব্যাকিংয়ে হয়েছে এবং তারা একটু নির্বাচন পিছাতে পারলে তাদের সুবিধা। আমি কিন্তু এটা মনে করি না, কারণ আপনি দেখবেন আমাদের দেশে মানে যারা ক্ষমতায় থাকে তারা কিন্তু দ্রুত আনপপুলার হয়। তো এখানে যে তারা যদি মানে মনে করে যে একটু দেরি করে নির্বাচন দিলে নতুন রাজনৈতিক দল সুবিধা পাবে, এটা হয়তো তাদের ধারণা হতে পারে, কিন্তু এটা প্র্যাকটিক্যালি এটা ভুল। এবং বলা হচ্ছে যে এনসিপি পেছানোর জন্য চেষ্টা করছে, এটা কি এটার সঙ্গে আপনি একমত? না, এনসিপি তো নির্বাচন পেছানোর কথা ভাবে বলছে না। এনসিপি বলছে তাদের কয়েকটা শর্তের কথা। প্রথম হচ্ছে যে তারা বলছে যে বিচার, তারপরে আপনার সংস্কার, এই জিনিসগুলোর একটা আগে তারা প্রতিফলন দেখতে চায়। আমাদের পজিশনটা এনসিপি থেকে কিছুটা ভিন্ন। আমি মনে করি যে বিচার আপনি সব শেষ করতে পারবেন না, কিন্তু দৃশ্যমান বিচারটা আপনাকে একটা
জায়গায় শুরু করতে হবে। একটা স্টেপ, একটা ভিজিবল স্টেপ আপনাকে নিতে হবে। সুতরাং একটা ভিজিবল স্টেপ বিচারের ব্যাপারে নিতে হবে। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট সহ যেই 5টি সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলো এসেছে, যেগুলো নিয়ে আমরা অনেকেই মতামত ব্যক্ত করেছি, এখানে কমন যে জায়গাটা আমরা একমত হব, সেগুলো কিন্তু বাস্তবায়ন করার জন্য আর সামনে 5-6 মাসের মধ্যে এটা সম্ভব। সুতরাং আমি মনে করি সরকার যদি সিরিয়াস হয় এবং আমরা সবাই যদি একমত থাকি, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন দেওয়া সম্ভব। সবশেষ যদি একটু ছোট করে জানান যে আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে কিনা আপনারা, কিংবা আগামী নির্বাচনে দেখতে চান কিনা, ছোট করে। না, আওয়ামী লীগের ব্যাপারটা একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু আপনি বলেছেন। দেখেন, আমরা বলেছি যে আওয়ামী লীগের, এখন আপনি যদি দেখেন জনমত নেন, গণভোট নেন যে আওয়ামী লীগকে লোকেরা নিষিদ্ধ চায় কিনা, আমার ধারণা বেশিরভাগ লোক আওয়ামী লীগকে নিষিদ্ধ চাইবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই নিষিদ্ধ চাওয়াটার ব্যাপারে আমরা বলি দুইটা জিনিস। একটা হচ্ছে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা গণতান্ত্রিক চেতনা এবং মূল্যবোধের বিপক্ষে। অপরদিকে কোনো একটা দল যদি সন্ত্রাসের সাথে সম্পৃক্ত হয়, গণহত্যার সাথে সম্পৃক্ত হয়, ম্যাসিভ দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়, দেশের সংবিধান লঙ্ঘন, নির্বাচন ব্যবস্থা ধ্বংসের সাথে সম্পৃক্ত হয়, সেই দল আবার রাজনীতি করতে পারবে কিনা, এটাও কিন্তু একটা ভ্যালিড কোশ্চেন। পৃথিবীতে বহু জায়গায় গণহত্যার সাথে জড়িত রাজনৈতিক দল, তার কিন্তু ভ্যালিডিটি হারিয়েছে, তার নৈতিক অবস্থান দুর্বল হয়ে গেছে। সুতরাং আওয়ামী লীগের জন্য এখানে দুটো জিনিস, একটা হচ্ছে রাজনৈতিক দল হিসেবে তার যে মৌলিক অধিকার সেটার একটা জায়গা, আর একটা হচ্ছে তার বিরুদ্ধে কি ব্যবস্থা হবে সে যে অন্যায় করেছে। আমরা মনে করি আওয়ামী লীগের বিষয়টা একটা যৌক্তিক আইনগতভাবে ফয়সালা হওয়া উচিত, আমার চাওয়া না চাওয়ার বিষয় না, যে যৌক্তিক আইনগত ফয়সালা হওয়া উচিত। মঞ্জু ভাই, আমরা সময়ের একেবারে শেষ পর্যায়ে, আজকে শেষ করতে হচ্ছে, অন্য কোনো দিন হয়তো এই বিষয়ে আরও কথা হবে। আজকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। নিব ছোট্ট বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। আবারও স্বাগত, আপনারা দেখছেন ভোটের ট্রেন। এবার জানবো সংসদীয় আসন পরিক্রমা। আজ আমরা কথা বলবো সাতক্ষীরা 4 আসন নিয়ে। এই আসনটি 108তম আসন। শ্যামনগর এবং কালীগঞ্জ উপজেলা নিয়ে আসনটি গঠিত এবং এখানে মোট ভোটার রয়েছেন 4,42,198 জন, যার মধ্যে পুরুষ ভোটার 2,23,434 এবং নারী ভোটার 2,18,760 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার আছেন 4 জন। আজকে নানা বিষয়ে ভোটের ট্রেনে কথা হলো এবং বলা হচ্ছে যে আগামী দিনের যে সংসদীয় নির্বাচন, সেই নির্বাচনে কোন দল আসবে সেটা আসলে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে হয়তো জনগণ একটি রাজনৈতিক সরকার পাবে। আজকের মতো ভোটের ট্রেন শেষ করব। আগামীকাল নতুন কোনো বিষয়ে আলোচনা হবে। শুভকামনা।